আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন। প্রিয় লিসেনার্স, আজ যে ঘটনাটি আপনাদের সামনে বর্ণনা করব এক অভিশপ্ত ব্রিজকে কেন্দ্র করে। এই ঘটনাটি ঘটেছে শরীয়তপুরের শিপাত ভাইয়ের সাথে। শিপাত ভাইয়ের সাথে ঘটে যাওয়া বাস্তব ঘটনা। তিনি আমাদের কাছে এই ঘটনাটি পাঠিয়েছেন। আমি এই ঘটনাটি তার মতো করে বর্ণনা করব। প্রিয় দর্শক, চলুন মূল ঘটনায় যাওয়া যাক। আমার নাম শিপাত, বয়স 32। আমি ছোটবেলা থেকেই শুনে আসছি আমাদের এই গ্রামে একটি ব্রিজ আছে। এই ব্রিজকে সবাই নামকরণ করেছে অভিশপ্ত ব্রিজ। আমাদের দুই গ্রামের মাঝখান দিয়ে একটি বিশাল খাল, আর এই খালের মাঝখান দিয়েই ওই ব্রিজটা। দুই সাইডে ঘন জঙ্গল, আর পাশেই আছে শত বছরের পুরনো বট গাছ। ছোটবেলা থেকেই আমি শুনে আসছি যে এই বট গাছে নাকি অনেক খারাপ জিনেরা বসবাস করে। আমি ছোটবেলাতেই এগুলো শুনে বুড়ো হয়েছি, কিন্তু কখনোই আমার সাথে এই ঘটনা ঘটে নাই। ছোটবেলা থেকেই মুরব্বীরা বলতো যে এই ব্রিজ দিয়ে রাত্রে নাকি চলাফেরা করলে মানুষকে ভয় দেখাতো, এমনকি মানুষকে মেরেও ফেলতো। এমন ঘটনার সাক্ষী অনেক বহুবারই ঘটেছে। এমন ঘটনার সাক্ষী এই গ্রামবাসী। আমাদের এই গ্রামের একটাই রাস্তা ছিল এই ব্রিজ। দুই গ্রামের মানুষ এই ব্রিজ দিয়েই চলাফেরা করত। ওই গ্রামের মানুষ আমাদের গ্রামে আসতো এই ব্রিজ দিয়ে, আর আমাদের গ্রামের মানুষ যাইতো ওই ব্রিজের ওই পাশে। আমাদের যে গ্রামটা ছিল, এই গ্রামে কোনো বাজার ঘাট ছিল না। তখন সেই সুবাদে আমাদের আমাদের পাশের গ্রামে ওখানেই ছিল ভীষণ বাজার, কাঁচা বাজার, সমস্ত সব কিছু বাজার ছিল নদীর ওই পারে। তখন সেই সুবাদে আমাদের প্রতিনিয়ত ওখান থেকেই বাজার করে আমাদের আসতে হতো। এই ব্রিজ দিয়ে অনেকবার মানুষ সাক্ষী যে এই ব্রিজ থেকে রাতে চলার পথে মানুষ সকালবেলা গিয়ে দেখলো যে ওই ব্রিজের পানিতে, ওই খালের পানিতেই মানুষ ভেসে আছে মরে। এমন বহু মানুষ তার জীবন ত্যাগ করেছে এই ব্রিজের পানিতে। আমি এমন ঘটনায় শুনতে শুনতে আমি বড় হয়েছি, এবং গ্রামবাসীও তার সাক্ষী। গ্রামবাসী এই ব্রিজকে নামকরণ করেছেন অভিশপ্ত ব্রিজ। আর সন্ধ্যা হলেই এই ব্রিজ দিয়ে কেউ চলাফেরা করতো না। যার যা কাজ থাকতো সন্ধ্যার আগেই মিটিয়ে তারা তাদের গন্তব্যস্থানে, তাদের বাসায় ফিরে যেত। সন্ধ্যার পরে আর এই ব্রিজের একটি কাকপক্ষেও থাকতো না। এমন ঘটনায় পর থেকেই মানুষ আর কখনো এই ব্রিজ দিয়ে রাতে চলাফেরা করতো না। হঠাৎ একদিন ওই বাজারে আমার একটা ইমার্জেন্সি কাজ থাকায় আমি ওখানে আটকা পড়ে যাই। সেই ক্ষেত্রে আমার একটু রাত হয়ে যায়। রাত আনুমানিক 10টা কিংবা 11টা হবে। আমি বাসায় ফিরেছিলাম। আমার হাতে ছিল বাজারের ব্যাগ। আমি বাজার থেকে অনেক তরিতরকারি কিনছিলাম, মাছ কিনছিলাম, মাংস কিনছিলাম। আমার বাসায় এক আত্মীয় আসছিল, এজন্য আমি বাজারে গিয়েছিলাম। বাজার থেকে আসার পথে আমার জীবনে ঘটে যায় এক ভয়ঙ্কর ঘটনা। আমি যখন এই ব্রিজের কাছাকাছি আসছিলাম, তখন আমার ভিতরে একটা আতঙ্ক কাজ করছিল যে আমি ছোটবেলা থেকেই শুনে আসছি যে এই ব্রিজ দিয়েই নাকি যারাই রাতে যাওয়া আসা করে, হয় কারোর মৃত লাশ ওই খালের পানিতে ভেসে থাকে, আর না হলে অনেক মানুষ ওখানেই ভয় পেয়ে
ওখানে অজ্ঞান হয়ে সকালবেলা তাকে সবাই নিয়ে বাসায় আসে। আমার ভিতরে একটা অন্যরকম ভয় কাজ করছিল। কি করব কিছুই ভেবে পাচ্ছিলাম যে পিছিয়ে হেঁটে যাব, তাও তো সেটা আর সম্ভব না, কারণ বাসায় মেহমান, আমাকে তো বাজার নিয়েই বাসায় যেতে হবে। আমি আমার বুকে একটু সাহস নিয়ে, হাতে ছিল টর্চ লাইট, আমি এক আনমনে হেঁটে যাচ্ছি। তখন হঠাৎ পিছন থেকে একজন আমাকে ডাক দিল আমার নাম ধরে। তখন আমার ভিতরে অন্যরকম একটা শিহরণ হলো, আমার গায়ের পশম সব লোমগুলো সব খাড়া দিয়ে উঠল। কি করব ভেবে পাচ্ছি না, যে এখান থেকে দৌড় মারে এক দৌড়ে আমার বাসায় পৌঁছাবো, সেটাও সম্ভব না, কারণ এই ব্রিজ থেকে আমার যে বাসাটা ছিল বেশ খানিক দূরে, আনুমানিক 15-20 মিনিটের পথ ছিল। আমি কি করব কিছুই ভেবে পাচ্ছিলাম না। তারপরেও আমি অনেক দদরূপ পড়েও আমি আনমনে হেঁটে যাচ্ছি। তারপরে পিছন থেকে আবারও আমাকে ডাক দিল, কিন্তু আমি তার ডাকে একবারও পিছন ফিরে তাকাইনি, কারণ আমি ছোটবেলা থেকে শুনে আসছি, যদি কোনো জিন বা পরী বা কোনো ডাইনি যদি পিছন থেকে কেউ তোমাকে ডাক দেয় পিছন থেকে, কখনোই ঘাড় ফিরে তাকানো যাবে না, কারণ ঘাড় ফিরে তাকালে হয়তো তার বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। আমি এই কথা শুনে আমি কোনো পিছন দিকে তাকানোর কোনো আমি সাহসই করলাম না। আমি টর্চ লাইটের আলো দিয়ে সামনের দিকে হেঁটে অগ্রসর হতে লাগলাম। হঠাৎ ওই ভয়ঙ্কর সেই ডাইনি আমার সামনে এসে হাজির হল। এসে আমাকে বলল, তোকে আমি এতবার ডাক দিলাম, তুই কেন আমার ডাকেই সাড়া দিলে না? তখন আমি আমার জীবনে এই প্রথম আমি একটা ভয়ঙ্কর একটি ডাইনিকে দেখতে পেলাম। এ দেখে আমার যেন আত্মায় আর পানি নাই। কি করব কিছুই ভেবে পাচ্ছি না। এখান থেকে তো দৌড় দিলেও আমি এর হাত থেকে বাঁচতে পারবো না। আমি কিছুই বুঝতে পারতেছি না যে আমি কি করব। আমি অনেক দদরূপ পড়তেছি, তবুও ওই ডাইনিটা আমাকে বলল, কিরে, তোরে আমি এতবার ডাকলাম, তোরে বারবার বলছি, তুই কেন আমার কথা শুনলে না? তোর আজ এখান থেকে জান নিয়ে ফিরে যেতে দেব না। তখন আমি তো হতবাক, আমার মুখ থেকে আর কোনো কথাই বাইর হচ্ছে না। আমার সমস্ত শরীর যেন ঠান্ডা হয়ে গেল, শীতল হয়ে গেল। আমি যেন ওখান থেকে আর পা তুলে যায় দৌড়াবো এমন শক্তি আমার সমস্ত শরীরে ছিল না। তখন যেন আমার শরীরের সব পেশি যেন কাজ করা বন্ধ করে দিল। আমার জীবনে এরকম ভয়ঙ্কর দৃশ্য আমার জীবনে ঘটে যাবে, আমি এটার জন্য প্রস্তুত ছিলাম না। তখন আমাকে বলল যে, তোর এই বাজারের ব্যাগের ভিতরে মাছ আছে, ওই মাছগুলো আমাকে দিয়ে যা, আমার অনেক ক্ষুধা লাগছে, অনেক দিন এরকম কিছু খায় নাই। এমনি তো রাতে এমনি কোনো মানুষ যাতায়াত করে না। আজ যখন তোকে পেয়েছি, তোকে আর আমি ছাড়ব না। তখন আমি ভীত কণ্ঠে বললাম যে, দেখুন, আমাকে ক্ষমা করে দেন, আমি অনেক অসহায় একটি মানুষ, আমার বাসায় ভর্তি মেহমান, আমি বাজার থেকে কিছু মাছ আর মাংস নিয়ে যাচ্ছি, প্লিজ আমাকে কোনো ক্ষতি করবেন না, আমাকে যেতে দিন। তখন ওই ডাইনিটা বলল যে, না, এর আগেও অনেক লোক এমনি আসা যাওয়া করত, আমি তাদেরকে একটারও ছাড়ি নাই, তোরও আজকে ছাড়ব না। আমি তখন ওই মুহূর্তে যে কি করব
আমার কোনো ব্রেনের কোনো কাজ করছিল না। আমি কিছুই ভাবতে পারছি না যে আমি কি করব, এখান থেকে কিভাবে পালাবো। তখন আমি ওই বাজারের ব্যাগটা ওখানেই ফেলে রেখে এক দৌড় দিলাম। এক দৌড়ে আমি আমার বাসার পৌঁছায় গেলাম। পৌঁছানোর সাথে সাথে আমি ওখানে অজ্ঞান হয়ে পড়ে গেলাম। তখন আমার বাসার পরিবারের লোক আমাকে ধরে ঘরের ভিতরে নিয়ে গেল। তখন জ্ঞান ফিরতেই আমার অনেকটা টাইম লেগে গেছিল। আমি যখন জ্ঞান ফিরল তখন আমি দেখলাম যে সকাল হয়ে গেছে। সকালে আমার জ্ঞান ফিরল। জ্ঞান ফিরতেই গ্রামের সব মানুষ আমার বাড়ি ভিড় জমাইছে আমাকে দেখতে। তখন জ্ঞান ফিরতেই আমাকে জিজ্ঞাসা করলো যে আমার সাথে কি ঘটেছিল সেদিন ওই রাতে। তখন আমি আমার জীবনের সাথে ঘটে যাওয়া সব ঘটনা আমি গ্রামবাসীর লোকের সাথে সবার সাথে বললাম, কিংবা আমার পরিবারের সাথে। তখন গ্রামবাসীর যারা মুরব্বীরা ছিল তখন তারা বলল যে তুই তো জানিস এই ব্রিজটাই আমরা অনেক আগেই 90 দশক থেকেই এর ব্রিজের অভিশপ্ত ব্রিজ নামে পরিচিত। এই ব্রিজে রাত হলে, সন্ধ্যা নামলে আর কেউ চলাফেরা করে না। এই জানার সত্ত্বেও কেন তুই এই রাতে এমনি আসছিলি? তোর তো এটা ঠিক হয় নাই। তখন আমি বললাম যে আমি তো কখনো রাত করি না। ওদিন আমি কি যেন আমার একটা ইমার্জেন্সি কাজের কারণে আমি ওখান থেকে আমার একটু রাত হয়ে গেছিল। কি করব কিছুই ভেবে পাচ্ছিলাম না। এদিকে বাসায় মেহমান ছিল, এজন্য আমি যতই রাত হোক না কেন আমার তো বাসায় ফিরতে হবে। বাড়ি ভর্তি মেহমান। আমি আমার জীবনের এই ভয়ঙ্কর দৃশ্য আমি কখনোই ভুলব না। তখন গ্রামবাসীরা বলল যে তোর তো ভাগ্য ভালো যে তুই জীবন নিয়ে ফিরে আসতে পেরেছিস। আমরা সেই 90 দশক থেকেই দেখে আসছি এই ব্রিজ দিয়েই যেই আসুক না কেন রাতে তাকে আর বাড়ি ফেরা হলো না। তাকে হয় ওই ব্রিজের নিচের ওই খালের পানিতেই চুবিয়ে মেরে ফেলেছে ওই ভয়ঙ্কর ডাইনি, আর না হলে দেখা যাচ্ছে যে কারোর লাশ ওই বটগাছের মাঝামাঝি বেঁধে আছে। এভাবেই সেই 90 দশক থেকে ঘটনা ঘটে আসছে। এরপর থেকেই এই গ্রামের 2 গ্রামের লোক এভাবেই সাক্ষী যে এই ব্রিজের দিয়ে আর কেউ যাতায়াত করে না। তা এই ব্রিজকে সবাই নামকরণ করে রেখেছে যে অভিশপ্ত ব্রিজ। এই ব্রিজ দিয়ে আর কেউ রাত হলে চলাফেরা করে না। তা তোর ভাগ্য ভালো যে তুই জীবন নিয়ে ফিরে আসতে পেরেছিস। আমার তারপর থেকেই আমি একটানা 1 মাস জ্বরে ভুগছিলাম। অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েছি, কিন্তু আমার কোনোভাবেই আমার অসুস্থতা জ্বর সারছিল না। হঠাৎ একদিন একটা বড় হুজুরের সন্ধান পেলাম। সেখানে আমি গেলাম। যাওয়ার পরে ওই হুজুর আমাকে কিছু পানি পড়া কিছু তাবিজ কবজ দিলেন এবং ভালো করে ঝাড়ফুঁক করলেন। তারপরে আস্তে আস্তে আমি সুস্থ হলাম। ওই দিনের পর থেকে আমি আর কখনোই ওই ব্রিজে রাত হলে ওই ব্রিজের ধারের কাছেও যাই না। কারণ আমার সাথে ঘটে যাওয়া এই কালো রাতের ঘটনা আমি আজও ভুলতে পারি না। আমার যতই কাজ থাক না কেন সন্ধ্যার আগেই আমি সেটা মিটিয়ে আমার বাসায় ফিরে আসি, কিন্তু ওই ব্রিজের ধারের কাছেও আমি আর যাই না। আর গ্রামবাসীরাও আর ওই ব্রিজের
সন্ধ্যা হলে ওই ব্রিজের আশপাশেই কেউ আর যাতায়াত করে না। এ থেকেই এই ব্রিজ এখনো পর্যন্ত এভাবেই চলে আসছে। আমাদের দুই গ্রামের মানুষ এখনো পর্যন্ত ওই ব্রিজ দিয়ে রাত হলে এই ভয়ঙ্কর এই ব্রিজ দিয়ে আর কেউ চলাফেরা করে না। আমার সাথে এই ঘটনাটা খুবই একটা ভয়ঙ্কর ঘটনা। প্রিয় দর্শক, এই ঘটনাটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ঘটনাটি শেয়ার করবেন এবং আমাদের দ্য স্টার মেগা বক্সে সাবস্ক্রাইব করবেন। আর এই ঘটনাটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। খোদা হাফেজ।